আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আলোচনার জন্য তিনজন অতিথি আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, পাশাপাশি প্রধান সম্পাদক, দ্য ফিনান্সিয়াল পোস্ট। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এরপরে রয়েছেন জনাব আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব অনিক রায়, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করছি, যেটি বলছিলাম যে সমসাময়িক রাজনীতির বিষয়গুলো। আজকে আমরা দেখলাম যে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে, সেখানে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে। এর আগে জামায়াত ছিল না, আজকে তারা অংশ নিয়েছে। আবার এই প্রথম বয়কটের ঘটনাও ঘটেছে। ঐকমত্য কমিশনের সম্ভবত এর আগে বয়কটের অর্থাৎ ওয়াকআউটের ঘটনা ঘটেনি। যাই হোক, সেই প্রসঙ্গে আসছি। একটু শুরু করছি অনিক রায়, একটু আপনাকে দিই। আমরা দেখলাম এর পরের ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝখানে যে ব্রিফিং হয়, সেখানে আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক, নাগরিক পার্টি, তার একটি বক্তব্য তিনি বলেছেন এমন যে ঐকমত্য কমিশন যেসব রাজনৈতিক দলকে ডাকা হচ্ছে সেখানে কোন কাঠামোতে ডাকা হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন তাদের নিবন্ধন আছে কিনা, নিবন্ধন নেই সেটি তারা কিছুই জানেন না। একটু এটি নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের যে কোন প্রক্রিয়া ডাকা হচ্ছে, কিন্তু নিবন্ধন নিয়ে প্রশ্ন আসলে কতটা আপনারা তুলতে পারেন যেখানে আপনাদেরই নিবন্ধন নেই? আচ্ছা, আমি প্রথমেই যারা আজকে এই টক শো শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাই এবং যারা সহ আলোচক তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমি যদি ভুল করে না থাকি, এটা মনে হয় গতকালকের ঐকমত্য কমিশনের বৈঠকের সময়ের আলাপ, এটা আজকের ঐকমত্য কমিশনের বৈঠকের সময়ের আলাপ না। আমাদের আরিফুল ইসলাম আদিব যে কথাটা বলেছেন, আমরা যদি ভুল করে না থাকি, তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানে এই ঐকমত্য কমিশনে এরকম অনেক রাজনৈতিক দলই রয়েছে, সরাসরি না বললো যে খুব ভোকাল পজিশন আসলে জুলাই অভ্যুত্থানে তাদের ছিল না, হয়তো বা নানান কারণেই, হয়তো বা নানান জায়গা থেকে হয়তো বা ছিল না, বা থাকলেও সেটা কম ছিল তুলনামূলক অনেক রাজনৈতিক দলের থেকে। কিন্তু আমরা এই সময় কিন্তু দেখেছি যে প্রচুর সামাজিক সংগঠন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু নয়, সারা বাংলাদেশের শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিভিন্ন পর্যায়ের মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে, এবং নাগরিক সমাজ, বিশেষ করে আমরা বাংলাদেশের নাগরিক সমাজ বলতে যাদেরকে বুঝি আর কি, তারা যেভাবে আসলে রাজপথে নেমে এসেছে, ফলে আমাদের আমরা যদি ভুল করে না থাকি, এই ঐকমত্য কমিশনে যারা রয়েছেন, মানে এই মিটিংগুলো যে রাজনৈতিক দলগুলো করছেন, এই রাজনৈতিক দলগুলোর থেকেও আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার জুলাই অভ্যুত্থানে যারা বাইরে রয়েছেন, কারণ তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না। তো ফলে যখন এইখানে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের উপর প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে যখন আমরা একটি ঐকমত্য কমিশন করছি, যে ঐকমত্য কমিশন যে কীভাবে আসলে বাংলাদেশ সামনের দিনে আরও মোর ডেমোক্রেটিক এটা উপায়ে পরিচালিত হতে পারে, সেটার জন্য আমরা আলোচনা করতে বসছি। তো সেই মুহূর্তে এই যে যারা স্টেক হোল্ডার, তাদের বক্তব্যটা কী এবং তারা কিভাবে এখানে আসবে, বা তাদের বক্তব্য কি ঐকমত্য, আমাদের প্রশ্নটার যে জায়গাটা ছিল, আদিব এই বিষয়ে ভিতরেও কথা বলেছে, আপনারা শুনতেন হয়তো, বা তিনি বলেছেন যে তাদের বক্তব্যটা আসলে তাহলে ঐকমত্য কমিশন কিভাবে নিবে। এখানে এটা একটা কথা বলার প্রেক্ষিতে আসলে এই কথাটা এসেছিল। তো এখন আজকে আমি যদি বলি, মনে করেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে শুরু করে আরও অনেক সংগঠন যেভাবে আসলে রাজপথে নেমেছিল, এবং যেভাবে মনে করেন যখন বিশ্ববিদ্যালয়ের ভিতরে কেউ ঢুকতে পারছে না, বা যখন ডিবি অফিসে ছাত্রনেতারা গ্রেপ্তার, তো এরকম যারা আরও অনেক পেশাজীবী সংগঠন এই আন্দোলনে আসলে, মানে এখানে আপনি শিল্পী সমাজের একটা বড় ভূমিকা আছে, একটা বড় অংশে শিল্পী সমাজ রাজপথে নেমে এসেছিল শেষের দিকে, এবং তারা কিন্তু এই আন্দোলনকে আরও বেগবান করেছে ওই সময়। ফলে এই যে মানুষগুলো যারা যুক্ত হলো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে যুক্ত হলো, তাদের প্রতিনিধিত্ব মানে এই আলোচনাগুলোতে যখন আমি রাষ্ট্রর, মানে এটা তো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন যে পরবর্তীতে সরকার এসে সংবিধানের সংশোধন বিয়োজনগুলো করে নেবেন, কিন্তু আমরা কিন্তু এখানে একটা বারবার কথা বলতে চাইছি, এটা কিন্তু অন্য যে কোনো সময়ের মতো সংবিধানের একটা সংশোধন হতে যাচ্ছে না, কিন্তু এবার আসলে যেটা হতে যাচ্ছে সেটা একটা সংবিধানের সংস্কার, এবং আমরা বিশ্বাস করি এই সংস্কারের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য যদি সকল রাজনৈতিক দল বাংলাদেশের জন্য, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করার জন্য যে সংস্কারগুলো প্রয়োজনীয়, যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজনীয়, সেই মৌলিক সংস্কারের পক্ষে যদি অবস্থান নেয়, তাহলে একটা লম্বা সময়ের জন্য বাংলাদেশের একটা রাজনৈতিক গোল রেডি হবে। ফলে সেই জায়গায় এই যে মানুষগুলো, এই যে স্টেক হোল্ডাররা, যারা এখন হয়তো বা, যেহেতু ঐকমত্য কমিশন শুধুমাত্রই রাজনৈতিক দলগুলোর একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, তাদের বক্তব্য আসলে ঐকমত্য কমিশন কিভাবে শুনবে,
এবং তাদের বক্তব্যকে কিভাবে ঐক্যমত কমিশন এনকাউন্ট করবে সেই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা মনে করি যে ঐক্যমত কমিশনের তাদের এই বক্তব্যগুলো তাদের জন্য একটা স্পেস রেডি করা উচিত। এটা শুধুমাত্র রাজনৈতিক দলের জন্য নয়, আরও যারা আন্দোলনের স্টেক হোল্ডার ছিল, বিশেষ করে আমি মনে করি ছাত্র সংগঠনগুলোর সাথেও ঐক্যমত কমিশন বসতে পারে, কারণ ছাত্র সংগঠনগুলো প্রত্যেকটা ছাত্র সংগঠন এই আন্দোলনের কিন্তু আসলে একটা মূল ফোর্স হিসাবে যদি আপনি দেখেন তারা। ফলে দেখেন এখানে আলাপ হচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, কিন্তু ছাত্র সংগঠনগুলোরও কিন্তু একটা অভিপ্রায় ছিল এই মুভমেন্ট ধরে, এবং এই মুভমেন্টটা যদি আপনি দেখেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা, প্রায় বলতে গেলে ক্যাম্পাসে ক্রিয়াশীল মেজরিটি ছাত্র সংগঠন কিন্তু আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে আমার মনে হয় যে শুধু মুভমেন্ট কেন বলছেন, বাংলাদেশ মানে আপনারা তো চাইছেন বাংলাদেশটা আর ফ্যাসিবাদের দিকে না যাক, বা পুরো রাষ্ট্র সংস্কারের কথাই তো বলছেন মোদ্দা কথা, তাহলে শুধু মুভমেন্টের মধ্যেই কেন সীমাবদ্ধ? এর বাইরে যারা ছিলেন তাদের জন্য রাষ্ট্রের গঠনের দরকার আছে। শ্রেণী পেশার যে প্রতিনিধিত্ব, বুঝতে পারছেন, সেটা কিন্তু আমি বলে গেছি। আমি কথা প্রসঙ্গে বলছি আর কি, যে ছাত্র সংগঠনগুলোরও যেই ভূমিকা, তো ছাত্র সংগঠনগুলোরও একটা জায়গা থাকা উচিত এই ঐক্যমত কমিশনে, তাদের বক্তব্যটা হাজির করা, সেটা হয়তো বা দেখতেও, এবং এটা একটা আমাদের দীর্ঘমেয়াদে একটা ডেমোক্রেটিক্যাল প্রসেসে ঢোকার জন্য এটা হয়তো একটা ভালো নিদর্শন হয়ে থাকবে। জি, একটু জনাব আবুল হাসান রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, এটি আজকের প্রেক্ষিতে অর্থাৎ জামাত ইসলামী বেশি সময় কথা বলতে দেওয়ার কারণে জাতীয় ঐক্যমত্যের সংলাপ থেকে ওয়াকআউট করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও গণফোরাম। এর আগে আমরা দেখেছি যে বিএনপির সাথে যে যৌথ সংবাদ সম্মেলন হয়েছে লন্ডনে, সেটি নিয়ে আবার জামাত আপত্তি তুলেছে যে বিএনপির দিকে হেলে গেছে, আজকে জামাতের দিকে হেলে যাওয়ার কারণে। তার মানে কি এই যে সরকার কখনো বিএনপির দিকে, কখনো জামাতের দিকে, কখনো এনসিপির দিকে হেলে যাচ্ছে বা তাদেরকে গুরুত্ব দিচ্ছে, আপনারা কি উপলব্ধি করছেন? ধন্যবাদ। প্রথমত আমি আগের যে প্রশ্নটা আপনি করেছিলেন সেখানে আসলে ঐক্যমত্য কমিশনের যিনি এখন মানে সহপ্রধান আর কি, সহসভাপতি, উনি একটা উত্তর দিয়েছেন। সেই উত্তরটা ওইখানে যেহেতু আমরা ছিলাম, ফলে আলোচনাটা পুরোটাই আসা উচিত, সেই অর্থে বলছি আর কি, যে আসলে ওইখানে এই যে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদের সাথে আসলে কমিশনগুলো সব কমিশনগুলোই নানানভাবে আলোচনার চেষ্টা করেছে। এখন এটা কত দূর পর্যন্ত তারা করতে পেরেছেন, যেমন ধরা যায় গ্রামের একজন নারীর সঙ্গে তো আসলে তারা ওই আলাপটা করতে পারেন না, কিন্তু অনেকের আবার মতামত নিতে পেরেছেন, ধরেন অনলাইনে বা ইয়েতে, আবার অনেকের সঙ্গে কথা বলেছেন, বিশেষত সিভিল সোসাইটির সদস্য, শিল্পী কিংবা বিভিন্ন পেশাজীবী, তাদেরকে আসলে তারা ডেকেছেন এবং তাদের কথা শুনেছেন এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব নিয়েছে। হ্যাঁ, সংস্কার কমিশনগুলো, ওইগুলোই তো আসলে আলোচিত হচ্ছে ঐক্য কমিশনে। কিন্তু যদি আমি একটু ঐক্য কমিশনের তো আলাদা প্রস্তাব নাই না, কিন্তু যদি এখানে একটু যোগ করতে চাই, যে যদি সেটি বলেন যে সকলের মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের প্রস্তাবে, কিন্তু ঐক্যমত্যের কমিশনে তো তার একটা বড় অংশ বাদ হয়ে যাচ্ছে, মানে আপনারা তো ঐক্যমত্যে পৌঁছাতে পারছেন না। বলি যে ধরেন তাহলে মানুষের মতামত কি উপেক্ষিত হচ্ছে না? উপেক্ষিত হচ্ছে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করি। ধরেন এইখানে ধরেন যারা বলছেন, ধরেন ওনারা হচ্ছে ম্যাক্সিমাম যত মত আছে সেগুলোকে আসলে করেছেন যে একত্রিত। এখানে কিন্তু সবাই কিন্তু একই কথা বলেন নাই, ভিন্নতা আছে, সেগুলোর ভেতরে যাচাই বাছাই করেছেন, তারপরে করেছেন সেখানে আসলে এক ধরনের কম্পাইলেশনও করেছেন, তারা আবার যাচাই বাছাই করেছেন, ব্যাখ্যাও দিয়েছেন। বইগুলোতে কিন্তু অনেক মোটা মোটা মূলত কমিশনগুলোর যে ইয়েটা, সেখান থেকে তারা কিন্তু একটা ছোট জায়গায় নিয়ে এসছেন। সেখানে একটা ধরেন একটা প্রক্রিয়াকে যখন আপনি চালাতে চান, তো কোনো না কোনো জায়গায় আপনাকে একটা ডিফাইন করতে হয় যে আচ্ছা আমি এই পর্যন্ত এখন যেতে পারছি, এ পর্যন্ত আমি যেতে পারছি না, না হলে তো আসলে এটা মানে একটা অনির্দিষ্ট জায়গায় চলে যাবে। ফলে নির্দিষ্ট করার একটা প্রয়োজনীয়তা আছে। এটা ওইখানে মানে পরবর্তীতে সবাই আবার একমত হয়েছেন এ বিষয়ে, রাজনৈতিক দলগুলো যারা ছিলেন, এমনকি এনসিপির প্রতিনিধিরাও এ বিষয়ে একমত হয়েছেন যে আচ্ছা সত্যি একটা ইয়ের জায়গায় ডিফাইন করার প্রয়োজনটা আছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আজকের বা কালকের যে মানে ধরেন আজকের ওয়াকআউট কিংবা কালকের অনুপস্থিতি, এই সমস্ত জায়গায় আমার যদি ইয়ে চান বা দলীয়ভাবে আমাদের ইয়ে চান, তাহলে আমরা বলবো যে এটা আসলে এই সংস্কারটা যে আমরা চাচ্ছি, এটা তো আসলে একটা জাতির প্রয়োজনে, এটা তো আমাদের কোনো দলের প্রয়োজনে না, কিংবা মানে কোনো নির্দিষ্ট দলের প্রয়োজনে না, একটা জাতীয় প্রয়োজনে। এবং একটা জাতীয় প্রয়োজনে যখন আমরা সংস্কার চাই, তখন আমার দলকে কি করা হলো, এই যে এই মানবাভিমানের পালাগুলো, মানবাভিমানটাকে পাশে সরিয়ে রেখে আমরা যদি আসলে সবাই মিলে এক জায়গায় পৌঁছতে পারি, সেই জায়গাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ।
মানে ধরেন আপনি আমি যাব না কারণ আমার মানে উনি লন্ডনে বৈঠক করেছেন ফলে আমি যাব না, কিংবা উনি বলেছেন যে উনি একটু বেশি কথা বলেছেন সেজন্য আমি করব না, এই যে ধরনের অভিযোগগুলোর ভেতর দিয়ে বরং আমরা ওইখানে বসে ফয়সালা করি। আমরা এই যে ধরেন বাংলাদেশে কি হবে এটা কি আসলে সবকিছু একটা বৈঠকে ঠিক হয় কিংবা আসলে একটা জায়গায় ঠিক হয়? ধরেন বরং এই যে এখানে বসে যে কথা বলা এবং কথা বলার ভেতর দিয়ে একটা নতুন সংস্কৃতি নির্মাণ, এটা তো ভবিষ্যৎ রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে সেই সংস্কৃতির নির্মাণটা আমরা এখানে করতে পারি। ধরেন এখন যে 30-40টা দল তারা যে ওইখানে বসছে, পরস্পরের বিরুদ্ধ যুক্তি শুনছে, তারপরে কোনো কোনো বিষয়ে একমত হচ্ছে, আবার এগিয়ে যাওয়ার একটা পথ খুঁজছে, আমার কাছে তো এটাকে পজিটিভ মনে হয়। এবং এটা বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিতে পারে, এই সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। এবং আমরা হয়তো অনেক বিষয়ে একমত হতে পারছি না, সেটাগুলোকে আবার ডিফার করছি, মানে পরে পাঠিয়ে দিচ্ছি। পরে পাঠিয়ে দেওয়ার পরে এইটা আবার দলগুলো পরস্পরের সাথে আলাপ আলোচনা, নিজেদের ভিতরে আলোচনা করে আরো কিভাবে ঐক্যমত হতে পারি সেটা নিয়ে আবার পরে আলোচনা হবে। ফলে এই সমস্ত জায়গাগুলোকে আমি মনে করি এগুলোকে পজিটিভলি যদি আমরা দেখি এবং এই কাজটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই, তাহলে সেটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা নতুন ধারা যুক্ত করবে। জি, একটু আজিজ ভাইয়ের কাছে জানতে চাই, যেহেতু এরই মধ্যে এনসিপিও প্রশ্ন তুলেছে যে সব স্টেক হোল্ডারদের মধ্যে এইখানে তাদের মতামত আসছে না, আমি আরেকটু বড় পরিসরে জানতে চাই। আমরা দেখেছি এর আগে 2024 সালের যে নির্বাচন ছিল সেখানে আওয়ামী লীগ সহ তাদের বন্ধু দল মিলে 28টা নিবন্ধিত দল অংশ নিয়েছে এবার, এবং সেই নির্বাচনটি যে গ্রহণযোগ্য নয় সেটি কিভাবে বিচার হয়েছে, মানুষ ভোট দিতে যায়নি, ফলে প্রমাণিত যে মানুষ সেটি গ্রহণ করেন। এখন তো মানুষের মতামত নেয়ার কোনো উপায় নেই, কিন্তু আমরা দেখছি যে আজকে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ছিল 30টি দল, সেখানে নিবন্ধিত অনিবন্ধিত রয়েছে, এবং সেখানে আওয়ামী বা আওয়ামী মনা যারা ছিল তাদের যে বন্ধু দলগুলো তাদের কেউ নেই। তাহলে তখনকার সময় যদি বিএনপি সহ একটা বড় অংশকে বাইরে রাখার কারণে সেটি গ্রহণযোগ্য হতে না পারে, এখন একটি বড় অংশকে বাইরে রাখলে এই ঐক্যমত্যের সিদ্ধান্ত কি সকলের মত হবে, গ্রহণযোগ্য হবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, দুজন রাজনীতিবিদ আছে, অসন্তুষ্ট হবে। আমাদের দেশে সংবিধানে লেখা আছে জনগণ দেশের মালিক, কিন্তু মাঝে মধ্যেই দেখি রাজনীতিবিদরা দেশের মালিক হয়। যেমন হোসেন মোহাম্মদ এরশাদের সময় পতনের আগে 3 জোটের রূপরেখা হয়েছিল, তখন যত আন্দোলনকারী সংগঠন ছিল তারা কিন্তু স্বাক্ষর করে পাবলিক কমিটমেন্ট দিয়েছিল, কিন্তু সেই ওয়াদা রাখে নাই। এবার যে ও আগে রাখে নেই, ও পরে রাখে নেই। এই তো এখন যেটা ঐক্যমত্য কমিশনের যে প্র্যাকটিসটা হচ্ছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটার বিপক্ষে। কারণ এখানে যতগুলি দল বসছে সবগুলো দলের নীতি আদর্শ আলাদা। আপনি যদি সব কিছুতে একমতই হবে তাহলে তো এক দল হবে, বাকশাল হয়ে যাবে। সুতরাং এখানে ডিফারেন্স থাকবে। এই জন্যে আমি বলছি ঐক্যমত বেসিক জায়গায় আমাদের আলটিমেটলি নির্বাচনে যেতে হবে। নির্বাচনের জায়গা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে যেটুকু সংস্কার দরকার ওই জায়গায় স্টিক করা দরকার। সেটা কিন্তু হচ্ছে না, দুনিয়া বেড়ায় নিচে সংস্কার করার। এখন তাহলে পুরানো কথা কইতে হয়। বঙ্গভবনে তো আমি উপস্থিত ছিলাম, দাওয়াতি ছিলাম। এই সরকার সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, অর্থাৎ এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন হলেও এটা একটা সাংবিধানিক সরকার। আপনি সংবিধান সংস্কার করেন কিভাবে? আপনার তো ম্যান্ডেট নাই, কারণ আপনি তো ওত নিয়েছেন এটাকে আপহোল্ড করার জন্য। তারপরেও জনপ্রত্যাশা হচ্ছে একটা সংস্কার হওয়া দরকার, তাই না? যেমন অনেক আগেই 2.5 বছর আগেও বিএনপি সংস্কার প্রস্তাব হাজির করেছে জনগণে, তারা করবে। তো এখন প্রশ্ন যে ঐক্যমত্য কমিশনে যেসব ছোট ছোট ব্যাপার নিয়ে ঝামেলা তৈরি হচ্ছে, ছোট কই বড় বিষয়গুলো নিয়ে ঝামেলা হচ্ছে, ছোট বিষয় বরঞ্চ তারা ঐক্যমত্যে পৌঁছে যাচ্ছে না। আমার বক্তব্যটা এই জায়গায়, বড় বড় বিষয় আছে, আপনার কাছে বড়, আমার কাছে ছোট। যেমন একটা জুলাই ঘোষণাপত্র তৈরি হবে না, ওখানে ঐক্যমত্য হবে না। আমার আমার লেম্যান হিসেবে আমার মতামত, ওইখানে যদি একমত হয় তাহলে সব দলকে একটা দল ঘোষণা করতে হবে, তাছাড়া হবে না। এখন আমার বক্তব্য হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথমে বলল, ইউটিউবে পাবেন আপনি, যে সবগুলো দল যে সংস্কারটুকুতে একমত হবে তা নিয়ে আমরা নির্বাচনে যাব, না হলেও আমরা নির্বাচনে যাব। ওয়েবসাইটে দিয়ে দেব
কে কোথায় হাঁ করছে না করছে জনগণ সেটা বিচার করবে। আমার বক্তব্য ওই জায়গায়, সংস্কার কমিশন আগে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছে, তারপরে সবগুলো দলের কাছে প্রস্তাব চেয়েছে, প্রস্তাব দিয়েছে, দেওয়ার পরে তারা এটাকে একটা এমসিকিউ কোশ্চেন তৈরি করছে, টিক দাও এই দাও, হ্যাঁ করছে, তাও জমা দিছে। এখন নির্বাচন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তারা কমিটি করুক না করুক, ওটাকে ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং ঐক্যমত যেখানে যেখানে পৌঁছাইছে ওটা আপনার ঐক্যমতে একটি এগ্রিমেন্ট করে বাকিগুলো বলে দিক ওয়েবসাইটে যে এরা রাজি হয়নি, ভোট দিবে না পাবলিক। যেখানে জনগণ যদি মালিক হয়, জনগণের জন্য কিছু রাখবেন না, নির্বাচনে যান, যদি দেখা যায় যে অমুক জামাত ইসলাম এটার বিরোধিতা করছে বা এনসিপি বিরোধিতা করছে বা বিএনপি বিরোধিতা করছে, জনগণ ভোট দিবে না পছন্দ না হলে, আর হলে ভোট দিবে। তা আপনি নির্বাচনটাকে অগ্রাধিকারে না রেখে, নির্বাচনের তো বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বা এক ধরনের ঘোষণা হতে পারে শর্তযুক্ত, সব নাটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। যেহেতু বিএনপি সন্তুষ্ট হয়েছে তার মানে এক ধরনের বোঝা যাচ্ছে সন্তুষ্ট হচ্ছে যে তীব্র তাপদাহ, রাজনৈতিক তাপদাহ চলছে, তার ভিতরে একটু ছিটে ফোটা বৃষ্টি আইছে, ঠান্ডা পাইছেন, আপনি আনন্দিত খুশি, ওইটুকুই হয়েছে। আমি তো সমাধানের জায়গা এখনো তো ক্লিয়ার না, আমার কাছে ক্লিয়ার না। এখনো যা খেলতেছে এই ঐক্যমত্য কমিশন নিয়ে যেভাবে করতেছে, অখন হবে, আমার তো মনে হয় যে কোনো একটা ইস্যু নিয়ে আটকায় দেওয়া করবে যে না, প্রত্যাশিত সংস্কার হয় নাই, প্রত্যাশিত বিচার হয় নাই। এ পর্যন্ত একটি মাত্র কেসের চার্জশিট দিয়েছে ওনারা। বিচার তো লম্বা প্রক্রিয়া, কিন্তু বিচার তো নিশ্চয়ই লম্বা প্রক্রিয়া, এটি তো আর একদিনে বা দুই দিনে হয়ে যাবে। ওনার সন্তুষ্ট হতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সন্তুষ্ট হতে হবে যে প্রত্যাশিত আশাব্যঞ্জক বিচার হয়েছে। উনি কত দূর গেলে সন্তুষ্ট হবে এটা তো আপনি জানেন না। কিন্তু যেটা অনেকরা যেটি বলছিলেন যে কেবল নির্বাচন তো নয়, সংস্কারেরও তো একটি বড় দাবি রয়েছে। সেই জায়গাটি ঠিক আছে, দাবি হচ্ছে রাজনৈতিক দলরা, আমি বললাম তো বিএনপিও আগের সংস্কার প্রস্তাব দিচ্ছে, পরে সব দলই দিছে, সব দলই চাইছে, উত্তর দিছে। ঠিক আছে, সংস্কার এটা জনপ্রত্যাশা আছে, কারণ 54 বছরে আমরা অনেক বলি না যে অনেক সূচকে আগাচ্ছি, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি, এটা তো সত্য। সুতরাং সংস্কার কিছু দরকার, হ্যাঁ সংস্কার দরকার, কিন্তু সংস্কার নিয়ে আপনি ধরেন এই যে ধরেন গণ অভ্যুত্থানে একমাত্র ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ছাড়া সব দেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল। আমাদের সাংবাদিক মারা গেছে না, আমি 5 তারিখে তো রিস্ক নিয়ে গুলির ভিতর দিয়ে যা টকশো করছি। আমি ফ্যাসিবাদের 5 বছরের শেষের 5 বছরে কেউ যায় নাই, আমি একা গেছি। আমরা আপনাকে অনেক পেয়েছিলাম না, একা গেছি তো অনেকেই তো এখন মনে ধরেন এরকম তো অনেক সেক্টরেই গেছে, সাংবাদিকও মারা গেছে। তা আপনি যদি সবার কোঠা নির্ধারণ করতে চান, এটা তো সম্ভব না যে প্রত্যেকটা লোকের ধরেন এই যে, কিন্তু মানুষের এই দেশের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকুক বা সকল স্তরের মানুষের মতামত উঠে আসা দরকার। যদি তাই থাকে, আপনি হিসাব হইছে না, জাতিসংঘ বলছে 100 কি 1400, জাতিসংঘ 1400, আর একটা বলছে বিএনপি দাবি করে তার 700, কিন্তু টোটাল স্ট্যাটিস্টিক্সে দেখা যায় হকার এবং ক্ষুদ্র ব্যবসায়ী সবচেয়ে বেশি মারা গেছে। এটার কারণ কি? তারা কি সব আন্দোলনে মরছে? ধরেন হকার বাদাম বেচতেছে, অমুক বেচে গুলি খেয়ে মারা গেছে, হইতে পারে। তো আমি তো এখন হকারের প্রতিনিধি আছে এখানে, আপনি সেকআপ আর্গুমেন্ট বলছি, আপনার পাবলিক ইউনিভার্সিটির আন্দোলন তো ফ্লপ করছিল মাঝখানে, প্রাইভেট ইউনিভার্সিটি না বেরোলে আন্দোলন বেগবান হতো না, প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধি আছে। জি না, সেটিও ভিন্ন আলোচনা। আমরা প্রতিনিধির যুক্তি আনেন না, কার মানে আমরা যদি সেই আলোচনায় ধরেন বিস্তরভাবে আলোচনার হয়তো সুযোগ নেই, কিন্তু সেটি কি দরকার কিনা আপনি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেদের মতামত, এই জন্য এটা কি করবেন, এই জন্যই বলছি যে হতে পারে না হলে তো আপনার প্রথম কথার মতো হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, প্রধান উপদেষ্টা বলছে না টাকা দিয়ে ভোট পাওয়া যায়, বুঝছে না, হেঁটে যদি ধরেন তাহলে তো এই দেশের কোনো নাই। আপনি একমাত্র এইটা জাজ করার ক্ষমতা হচ্ছে জনগণ ভোট দিবে, এছাড়া তো কোনো উপায় নাই, ম্যান্ডেট নাই। এখন কয়েকটা দল বইছে, আমি যদি বলি যে কি দেশটা লিজ দেওয়া হয়েছে, এখানে নিবন্ধিত অনিবন্ধিত, আমি শোনেন আমার ফ্যামিলিতে 72 জন সদস্য, 40 জন ভোটার, হ্যাঁ
আমি তো ইচ্ছে করলে এদের ভিতরে 4-5 সিরিয়ালের আপনি অনেক গুরুত্বপূর্ণ, অনেক কদর রয়েছে আপনার, একটা পার্টি করতে পারি, সবাই বিনা খরচে এসে প্রেস ক্লাবের সামনে দাঁড়াবে, আমি একক বক্তৃতা দেবো, ওরা বাড়ি চলে যাবে, সপ্তাহে একটা করে যারা প্রার্থী নিশ্চয়ই আমি তো বিরাট পার্টির নেতা, যে আমরা সুতরাং এইটা ধরেন না। আবার অনেকেই বলে যে তরুণরা কি আমাদের দেশের কালচার কি তরুণরা একলা চলনীতিতে চলতে পারে? আমি তো মনে করি আমার ফ্যামিলির একটা ভোটও এদিক সেদিক হবে না, আমি যেটা বলবো সেটাই হবে। আপনি তরুণ, আমার ফ্যামিলির তরুণ আছে না, তরুণ, সুতরাং তরুণ আলাদা কোনো জাতি না, তরুণ আমাদের সংস্কৃতিতে ফ্যামিলির অংশ। সেটিও তো এক ধরনের চাপিয়ে দেওয়া হলো না, যদি আপনি আপনার আসলে না চাপিয়ে দেওয়া না, বিপদটা হচ্ছে যে আমার ফ্যামিলিতে ডেমোক্রেসি ওয়ার্ক করে, কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না, আমার বক্তব্য স্বাধীনভাবেই করবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখন যে ঐক্যবদ্ধর নাম করে যে মিটিংগুলো করা হচ্ছে, এটা আগাচ্ছে না, এখন জাতিকে পুরো দেশকে জিম্মি করে। আমরা আবারও আলোচনায় ফিরছি, একটু জানতে চাই বিশেষ করে ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনে বেশ কদিন ধরে আন্দোলনও ঈদের পরেও হচ্ছে, সেটি নিয়ে একটু জানতে চাইবো। তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আবুল হাসান রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, আপনাদের দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা যদি একচ্ছত্রভাবে সরকারের হাতে থাকে তাহলে নির্বাচন কমিশনও ভুয়া নির্বাচনকে সুষ্ঠু বলে চালিয়ে দিতে পারে। এনসিসি কোনো দল না চাইলে তারা ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান, এমনটা কি বলা যায়? একটু আপনার কাছে জানতে চাই যে এনসিসি গঠন নিয়ে যেই পক্ষে বিপক্ষে মত এসছে, বিএনপির পক্ষ থেকেও তো এর বিপক্ষে এক ধরনের যুক্তি রয়েছে, সেটিও তো নিশ্চয়ই বিবেচনার বিষয়, কারণ যারা এনসিসিতে নিয়োগপ্রাপ্ত হবেন, নিয়োগ তো যে প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারই দেবে, সেখানেও যদি আমরা আগের তত্ত্বাবধায়ক সরকার যেভাবে কলুষিত করা হয়েছে সেটি যদি করা হয়। আচ্ছা, আমরা প্রথমত বলি যে প্রথমত হচ্ছে এনসিসি নামটা যে এনসিসি থাকবে এরকম কোনো মানে বাধ্যবাধকতার কিছু নাই। আমরা এখানে আজকে যে আলোচনা করেছি মূলত আসলে এনসিসির বিষয়ে যে প্রস্তাবটা সংবিধান সংস্কার কমিশন দিয়েছেন সেই প্রস্তাব বিষয়ে আসলে ভিন্ন মত আছে। হ্যাঁ, কিন্তু আসলে এইগুলো যে একটা ব্যালেন্সের ভেতর দিয়ে নির্বাচিত হওয়া উচিত এই বিষয়ে আসলে অধিকাংশ দলই একমত, যে এটা তার এখতিয়ার কি হবে। যেমন আমরা প্রথমত যেটা বলি যে এটা হচ্ছে একটা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে আমরা চিন্তা করছি, এবং এটা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে আমরা এটার অন্য নামও হতে পারে, এনসিসি নামই হতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি এরকম নামও হতে পারে, যা ইচ্ছা, মানে সবাই যেটা একমত হবে সেটাই। কিন্তু এইখানে ওইটা সরকার নিয়োগ করবে ব্যাপারটা এইখানে না। এনসিসির কাজটাই হচ্ছে এই জায়গায় যে আপনি সরকার দলীয়, বিরোধী দলীয়, বিচার বিভাগীয় অন্য সমস্ত প্রতিনিধির একটা ব্যালেন্সের মাধ্যমে এটা করবেন। কিন্তু সেই প্রতিনিধিগুলো যেই প্রতিষ্ঠান থেকে উঠে আসবে সেইগুলো তো সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে না, কেন হবে? ধরেন এটা হচ্ছে আপনি মানে সংসদের স্পিকার, হ্যাঁ, বিরোধী দলীয় নেতা, হ্যাঁ, ধরেন হচ্ছে এখানে হচ্ছে সরকার দলীয় প্রধানমন্ত্রী, আবার বিরোধী দল থেকে নির্ধারিত যে ডেপুটি স্পিকার, তারপরে উচ্চ কক্ষে থাকলে উচ্চ কক্ষের যে বিরোধী দলের ডেপুটি স্পিকার, এইগুলো মিলে একটা ব্যালেন্স থাকবে। এবং এটার ভেতরে ধরেন আমরা বিচার বিভাগের প্রতিনিধিকে ধরছি যে তিনি হচ্ছেন একজন নিরপেক্ষ ব্যক্তি। তার মানে হচ্ছে যে এখানে ধরেন 4/4 হলে ধরেন 9 হলো, তাহলে 4/4 হলো, আর বিচার বিভাগীয় প্রতিনিধি হলো একজন নিরপেক্ষ ব্যক্তি, এই মিলায় হচ্ছে ধরেন 9 জনের কমিটি হলো। সেক্ষেত্রে আসলে এটা সরকার নিয়োগ দিচ্ছে এখন, তখন আসলে সরকার নিয়োগ দিবে না, তখন সকলে মিলে দিবে। এবং এটার ভেতর দিয়েও আসলে আপনার এই যে পারস্পরিক আলোচনা এবং আলোচনার ভেতর দিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ, এই জায়গাটা তৈরি হবে। মানে এখন যে মুখ দেখা দেখি বন্ধ যে কালচার, সেই কালচার থেকে বের হওয়াও এটার একটা লক্ষ্য। শুধুমাত্র মানে ধরেন এই নিয়োগগুলো দেওয়ার ক্ষেত্রে যেমন আসলে একটা গ্রহণযোগ্য লোককে নির্বাচিত করা, ধরেন আপনিও একটা বললেন, আমিও একটা বললাম, হ্যাঁ, এখানে কিন্তু একটা আলাপ আলোচনা হতে পারে, এবং আলাপ আলোচনার ভেতরে আপনারটা আমার পছন্দও হতে পারে। মানে ধরেন আমরা সবাই মিলে আজিজ ভাইকে ঠিক করলাম যে আচ্ছা উনিই হবেন, ধরেন আপনি প্রস্তাব করেছেন, আমি সমর্থনও করতে পারি। হ্যাঁ, এই জায়গাটা তৈরি হওয়া, এবার আমি বিরোধিতাও করতে পারি, তারপর আমি সংখ্যালঘু হয়ে গেলে আমি তখন ধরেন বেশিরভাগ সদস্য যদি এটার পক্ষে যায়, ফলে এইটা ব্যক্তিগতভাবেও তার একটা ভূমিকা রাখার সুযোগও এখানে থাকবে। এই জায়গায় একটা
আরেকটা বিষয় আমি মানে একটু বলি আর কি, যে ধরেন এই যে আমরা এখন যে আলোচনাগুলো করছি সেটার ভেতরে কিন্তু আসলে বিভিন্ন মত পথের পার্থক্য থাকা সত্ত্বেও কিন্তু আলাদা আলাদা মত ধারণ করা, পথ ধারণ করা সত্ত্বেও কিন্তু আসলে এই আলোচনাটা চলছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা আসলে ধরেন ফুটবল খেলা যদি আমরা ধরি, যে ফুটবল তো অনেক দল খেলে, কিন্তু ফুটবল খেলার একটা নিয়ম থাকে। তো তাই এই নিয়মটা যদি আপনি প্রতিষ্ঠা করেন, তাহলে এই নিয়মটা প্রতিষ্ঠা না করলে তো আপনি ফুটবল খেলতে পারবেন না, পরস্পরকে লাতালাতি করে মারামারি করে মারা যাবে। তাহলে এই জায়গা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আসলে একটা নিয়ম করতে হবে। তাহলে এই নিয়মটা কি, এই খেলার নিয়মটা কি? মানে আর এর আগে আপনারা ডায়লগ শুনছেন না যে খেলা হবে, হ্যাঁ, তো ওই খেলা হবে, কিন্তু ওই খেলার কোনো নিয়ম নাই। নিয়ম হচ্ছে যে আমার দল থেকে আমি সব করব, আমার হাতে সমস্ত কিছু থাকবে, তোদের বাইরাবো আর তোরা খেলবি, তোদের হাত পা বাইন্ধে দিব, তোরা খেলবি। এই নিয়মে আসলে খেলা হইলে আসলে খেলা হয় না, ওটা হচ্ছে ফাউল প্লে। এখন কি হচ্ছে? এখন এটা হচ্ছে না, খেলা হচ্ছে না, ফাউল প্লে হচ্ছে। খেলার নিয়ম ঠিক করা হচ্ছে। নিয়ম কি ঠিক হচ্ছে? হ্যাঁ, ঠিক হচ্ছে। এবং এটা আসলে আমি মনে করি যে আসলে ধরেন আপনার এক্সপেকটেশন অনেক থাকতে পারে, কিন্তু বাস্তবতা অনুযায়ী আসলে আপনার এক্সপেকটেশনকে আবার ওইটা পুনর্বিবেচনা করতে হবে। এবং এই পুনর্বিবেচনা করার মধ্যে দিয়ে আমরা মনে করি যে আস্তে আস্তে হলেও অনেকগুলো অগ্রগতি হয়েছে, এবং এই অগ্রগতিগুলো সামনে আরো আমরা দেখতে পাবো বলে আমি আশা করি। অনেকরা একটু যেটি বলছিলাম যে স্থানীয় সরকার, বিশেষ করে ঢাকা দক্ষিণে তিনি স্থানীয় সরকার উপদেষ্টাকে ইঙ্গিত করে ইশরাক হোসেন বলেছেন, আপনার মতো অপরিপক্ক উপদেষ্টারা আমাদের সঙ্গে কথা বলবেন, এটা ভাবাটাও আমাদের জন্য অপমানজনক। এটি একটু জানতে চাই, রাজনীতিবিদ হিসেবে আপনারা কবে পরিপক্কতার স্বাক্ষর রাখবেন ইশরাক হোসেনের মানদণ্ডে? পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই, তিনি অভিযোগ করেছেন জন্ম নিবন্ধনে এবং জ্বালানি সরবরাহ করতে স্বাক্ষর করতে নিষেধ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা, আবার জ্বালানি সরবরাহ করতেও নিষেধ করেছেন। সেটির ক্ষেত্রে যে জনভোগান্তি হয়, তাহলে সেই জনভোগান্তির দায় কি কেবল ইশরাক হোসেনের একার? দুটি প্রশ্ন জানতে চাই। প্রথমত আমি একটা কথা বলি যে ইশরাক হোসেন, আমার মনে হয় আমরা অপরিপক্ক কি উপদেষ্টা অপরিপক্ক সেটা যাই হোক, তিনি নিজে আরেকটু পরিপক্কতার যদি উদাহরণ দেন বা পরিপক্কতার প্রমাণ রাখেন, তাহলে সেটা মনে হয় বেশি ভালো হবে। কারণ তিনি আসলে যেভাবে জিনিসটা করছেন, এটা আসলে আমি যদি মনে করি, আমি যদি ভুল করে না থাকি, এটা খুবই দৃষ্টিকটু এবং এটা একটা অগণতান্ত্রিক উপায় আর কি। এখন মনে করেন আমরা যদি তার বিষয়টা একটু লক্ষ্য করি, তো তিনি যে মামলাটা করেছিলেন, সেই মামলাটার মধ্যে কিন্তু আরজিতে যখন তিনি করেন, তখন কিন্তু লেখা ছিল না যে এর মাধ্যমে ফল চেঞ্জ করে আমাকে মেয়র হিসেবে ঘোষণা দেন। তার আর্জি কিন্তু এটা ছিল না। তার আর্জি ছিল যে এই নির্বাচনটি অবৈধ, যেহেতু এই নির্বাচন সেটি আদালতে যেহেতু বিচার হয়েছে, আমি সেই প্রসঙ্গে পরের প্রসঙ্গে যদি 5 আগস্টের পরে তিনি কিন্তু এই আর্জি পরিবর্তন করেছেন। সেটি আদালত এক ধরনের রায় দিয়েছে। তাকে কিভাবে আপনার মনে করেন যে মেয়র হবে কি হবে না, এটা সম্পূর্ণ সরকারের বিষয়, এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। বা মনে করেন আদালত আছে, আদালতের বিষয়, ডিপি আদালত মনে করে থাকে যে আদালতের সিদ্ধান্ত মানা হয়নি, ইশরাক হোসেন কিন্তু আরেকবার আদালতের কাছে যেতে পারেন। যেহেতু তিনি জনগণের কাছ থেকে মেয়র হতে চান না, তিনি আদালতের মাধ্যমে মেয়র হতে চান, তাহলে আমার মনে হয় যে তিনি নগর ভবন ছেড়ে আরেকবার আদালতের কাছে যান। তিনি যেই মব নগর ভবনে করছেন, সেই মব যদি তারা আদালতে করতে ইচ্ছা করে আদালতে করুক, করার মাধ্যমে যদি তিনি কোনো রায় নিয়ে আসতে পারে, কারণ ফয়সালা তো এখন আদালতকে দিতে হবে, কারণ তার তো সময়ও শেষ, মেয়াদও শেষ। তাহলে কিভাবে হবে এই ফয়সালা? যেহেতু আদালত থেকেই তিনি হতে চান, জনগণের নেতা না হয়ে, তাহলে সেটা তিনি আদালত থেকে নিতে পারেন। আর একটা জিনিস আমি একটু বলতে চাই, যেটা হলো সংস্কার কমিশনের এই সভাগুলো নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলাপ, মানে আমি আলাপ শোনার কারণে আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে প্রথমত বিষয় হলো যে এই এনসিসি বিষয়ে আজকে যেহেতু এটা নিয়ে একটা বড় সময় আলোচনা হয়েছে, আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দলই আসলে এই বিষয়ে একমত না বা একমত হতে পারছেন না। কিন্তু আমরা কিন্তু দেখেন, আমরা একদম শুরু থেকে যে মৌলিক সংস্কারগুলোর কথা বলেছি, তার মধ্যে কিন্তু একটা বড় এজেন্ডা ছিল যে বাংলাদেশ আরেকবার কোনো একটা ফেসিবাদী প্রবণতায় যাবে না, মানে একক ক্ষমতা থাকবে না। এই এনসিসির যে বডির প্রস্তাবনা ঐক্যমত কমিশন দিয়েছে, তার মধ্যে কিন্তু আপনি দেখবেন যে সরকারি দল, বিরোধী দল, বিচারপতি বাদেও আপনি সরকারি বিরোধী দলের বাইরে যে সাংসদরা রয়েছেন, তাদেরও একজন প্রতিনিধি, আমি ভুল করে না থাকলে, এই কমিটিতে থাকার কথা রয়েছে। ফলে একটা ব্যালেন্স কিন্তু এখানে অলওয়েজ থাকবে। এবং আপনি দেখেন রাষ্ট্র আসলে কিভাবে পরিচালিত হয় বা রাষ্ট্র পরিচালিত হওয়ার বিষয়টা মানে কিরকম হয়। আপনি ওই দিন একজন আমাকে বলছিলেন যে সবাই তো সবকিছু মানবে না, হ্যাঁ এখানে কোনো কিছু ভালো না, মানুষ ভালো না দেখে হয় না, তো মানুষ ভালো করতে হবে আসলে। কিন্তু মানুষ আসলে কিভাবে ভালো হবে? মানুষ তো ভালো হবে কিছু নিয়ম নীতির মাধ্যমেই ভালো হবে। আমাদের এই বাংলাদেশে আমরা কিরকম রাজনীতি দেখেছি একটা লম্বা সময়, যে আপনি দেখুন কোন পদগুলোতে আসলে এনসিসির
নিয়োগের আলাপটা হচ্ছে এবং এই পদগুলো বা এই প্রতিষ্ঠানগুলো কেন কেন মানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। পাবলিক সার্ভিস কমিশন, আপনার সারা বাংলাদেশে যে নিয়োগ হচ্ছে ডিসি এডিসি বিভিন্ন পদে যে আপনার নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশন, আপনি এখানে পাবেন দুদক, আপনি পাবেন নির্বাচন কমিশন, আপনি পাবেন এখানে অডিট। ফলে এই জিনিসগুলো কিন্তু রাষ্ট্রের সবচেয়ে মূল অর্গান। যখন এই জিনিসগুলোকে আপনি একটি রাষ্ট্রীয় প্রভাবের মধ্যে নিয়ে আসেন, সাথে সাথে কিন্তু এই জিনিসটা পুরোপুরি একটি রাষ্ট্র কাঠামোকে কলাপস করে দেওয়া মানে এককেন্দ্রিক করে দেওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট। দেখেন আপনি একটা জিনিস শুনে আমি ছোট করে বলবো, ভারতের ব্যাপারে আমাদের অনেক রকমের অভিযোগ রয়েছে, ভারত নিয়ে আমাদের নানা রকম সমালোচনা বা বিতর্কও থাকতে পারে, কিন্তু ভারতে এত বড় রাষ্ট্র হওয়ার পরও, এত ভাষার এত কালচারের হওয়ার পরও তাদের ইলেকশন নিয়ে আপনি দেখবেন কখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব একটা বাহাস হয় না। কারণ হলো প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করা হয়েছে। তো বাংলাদেশে আমরা বারবার বলছি যে গত 17 বছর শুধু না, এটা একটা লম্বা সময় ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে করতে এখন এই বিষয়টা আপনারা ঐক্যমত্যে পৌঁছাতে পারলেন না, ভবিষ্যৎ কি? আর আমরা মনে করি যে নিশ্চয়ই এই বিষয়ে যদি কেউ মনে করে এনসিসি হবে না, তাহলে আমাদের প্রশ্নটা খুবই সিম্পল, যে আপনারা তাহলে কোনো পদ দেন যে কোন উপায়ে এই জায়গাগুলোতে নিয়োগ হবে, যেটা নিরপেক্ষ হবে এবং যেটা সর্বদল স্বীকৃত হবে। সেটা যদি কেউ কোনো অল্টারনেটিভ প্রপোজাল দিতে পারে, নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলাপ করব। জি, জনাব এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই, দক্ষিণ সিটির প্রসঙ্গেই জানতে চাই, আজকে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করলেন ইশরাক হোসেন এবং গত সোমবার মঙ্গলবারও দক্ষিণ সিটির 70টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক ওয়ার্ড সচিবের সাথে বৈঠক করেছেন এবং আজকে মশক নিধন কার্যক্রমের যে উদ্বোধন যেটি বললাম, বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন? মানে গায়ে মানেন আপনি মোরল টাইপের, নাকি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, নাকি ঠিকই আছে, যৌক্তিক কাজই করেছে? আমার দুটোই ব্যাঠিক, দুটোই। সরকার একদম উদাসীন, সরকার এই সমস্যাটা তৈরি করেছে। কারণ যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সে তো সব আর্গুমেন্ট কাগজপত্র দেখেই রায় দিয়েছে। ইলেকশন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে। তখন হয় আলোচনা, যদি সরকারের পছন্দ না হতো, ইশরাক হোসেনের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করত। তার পার্টিরও তো নেতা আছে। ইশরাক হোসেন একবার বলছে না যে লন্ডনে যার সাথে কথা বলছেন তার সাথে সমাধান করেন। তো এই ব্যাপারে কি সরকারের কোনো মুভ আছে? সবসময় ওই এলজিআরডি উপদেষ্টা এটা হ্যান্ডেল করতেছে, সে ওত নেবে না। তো আমার কথা হচ্ছে, ওত যদি নাও নেন সেটা অ্যামিকেবলি সেটেল করতেন। এলজিআরডি উপদেষ্টা বলেছেন যে তার একার পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়ার বিষয় না, অর্থাৎ পুরো সরকারই হয়তো এই সিদ্ধান্তটি নিয়েছে। পুরো সরকারই নিয়েছে মানে উনি সেটি সরাসরি বলেন নাই, বলেছেন আমি একার পক্ষে নিশ্চয়ই এই সিদ্ধান্তটি নেওয়ার। সরকারি, আমি তো বলতেইছি সরকারই তো এই সমস্যা তৈরি করছে। সে রাজনৈতিক দল, সে এমার্জেন্সি সার্ভিসগুলো ওপেন রেখে সে বয়ে পড়ছে। কিন্তু তিনি শপথ ছাড়া কি এই মশক নিধন কার্যক্রম বা যে শপথ কি এমনকি সরকার শপথ রাখছে? নিয়েছে। আপনি একটু আগে বলছিলেন যে তারা, আমি রাখছে বলছি অবৈধ। এখন এই সাংবিধানিক অর্থাৎ এই সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছিল। এখন সংবিধান সংস্কার করে কি করে? সংস্কার তো তারা করেনি, প্রস্তাব করতেছে। দলগুলো মিলে প্রস্তাব, সরকার তো এখনো সংবিধান সংস্কার করেনি। তারা কোন সরকারের সংস্কারের দাবি ছিল ছাত্রদের আন্দোলনে? ছিল। কোন কোটা সংস্কার? লাস্টে এসে 9 দফা ছিল, লাস্টে একটা দাবি হয়েছে ফ্যাসিবাদ বিলুপ। ফ্যাসিবাদ বিলুপ আপনি ইন্টারপ্রিটেশন আপনি দিবেন, আমি দেব। কিন্তু ফ্যাসিবাদ বিলুপ কিভাবে হবে? ফ্যাসিবাদ বিলুপকে আপনি আইন করে, মানুষের মনোজগতের পরিবর্তন না হবে তো আপনি আইন করে চাপাই দিবেন। প্রতিষ্ঠান শক্তিশালী না করলে মনোজগত মানে জনগণের আপনি অন্তত পক্ষে 3 থেকে 5 টার্ম এমন একটা সরকার রাখবেন ভোটের মাধ্যমে যারা সুশাসন, আইনের শাসন, গণতন্ত্রে বিশ্বাসী, একটা মানবিক বাংলাদেশ গড়তে চায়। 3 বছর 3 টার্ম থাকবে, তখন তারা আস্তে আস্তে মানুষ 54 বছরে আমার মনোজগৎ চেঞ্জ হয়েছে, কি দিয়ে চেঞ্জ করবেন? আওয়ামী লীগ তো দীর্ঘ সময় ছিল ক্ষমতায়, মনোজগতের কতটা পরিবর্তন? আওয়ামী লীগ তো ফ্যাসিবাদকে আউট করছে। তারা তো সংবিধান এমনভাবে স্বৈরাচারী কায়দায় আপনার সংশোধন করছে এবং ইলেকশনে ভোট করতে দেয় নাই। তো আপনি তো ভোট করতে দিবেন, আইন করে কি করবেন? আপনি পার্টি মানলো না, কি করবেন? এরপরে যে দলটি আসবে সে ফ্যাসিবাদের চর্চা করবে না, তার গ্যারান্টি কি আছে? আপনি ইয়ে করবে পার্লামেন্ট, তো আপনি পার্লামেন্ট তাহলে লিখে দেন ওইটা যে পার্লামেন্ট কোনো আইন করতে পারবে না, বলে দেন।
নাহলে তো সরকার আসবে আইন করে বাতিল করে পার্লামেন্টের কাজই তো আসলে আইন করা। তাহলে তো তাই হয়, তাহলে এখানে জোর করে এগ্রিমেন্ট করে তো লাভ হবে না। সবাই তো সংবিধানের কথা বলছে। সংবিধান হোক যে কোনো কথাই বলেন, সংবিধানে আপনার শেখ হাসিনা করছে না 1 থেকে 7 অনুচ্ছেদ পর্যন্ত এই সংবিধানে হাত দিলে ফাঁসি হইব। এখন এই সংবিধান বুটের নিচে চলে গেছে না, পায়ের নিচে চলে গেছে না, এই আইন করে চলে না তো। সংবিধান সে সংস্কার করছে এবং 1 থেকে 7 অনুচ্ছেদ পড়েন, এই সংবিধানে যে সংস্কার করবে হাত দিবে। আচ্ছা, আপনার কথা ধরে নিলাম সরকার সংবিধানের সমুন্নত রাখছে না, তাহলে কি ইশরাক হোসেন আইন ভাঙতে পারেন না? মানে সরকার যেহেতু ভাঙছে তিনিও পারেন। আমি বলছি যে এটা উভয় পক্ষের সমস্যা, এটা এই সরকারের ইনঅ্যাকশনের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। এই আন্দোলন যদি এনসিপি করতো তো ঠিকই মানতো। দেখেন না, সবগুলো দাবি মানছে, এটা মানতো না, মানতো, এবারে মানতেছে না তো। কারণ একবার বলেন না, এই এত বড় একটা প্রবলেম কোনো উপদেষ্টা ইনভলভ হয়েছে, এতে আলোচনা একটা করতে পারতো না? গণতন্ত্রের প্র্যাকটিসে তো আলোচনাই সমাধান। এই যে ধরেন ঐক্যবদ্ধ হচ্ছে, আলোচনা হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, আগাচ্ছে। আজকে বলেছেন যে মেয়াদ নেই এখন, আর মেয়াদ তো ওনারা এখন যখন রায় হয়েছে তখন তো 1.5 মাস মেয়াদ ছিল। শপথ থাকলেও মেয়াদ তো এতদিনে শেষ হয়ে যেত। এতদিন শেষ কি করে শেষ হলো? আপনি সিটি কর্পোরেশন অর্ডিন্যান্স আছে, যেদিন ওথ নিবে, ফার্স্ট বোর্ডের মিটিং হবে, সেদিন থেকে 5 বছর। সেদিন এই 1.5 মাস ছিল না। এই গেজেটটি হচ্ছে নির্বাচন কমিশন নতুন গেজেট দেয়নি, আগের গেজেটকে সংশোধিত আকারে তারা দিয়েছেন। তার মানে আগের গেজেটটি বিবেচনায় নিতে হবে। আপনাদের তাহলে এই নির্বাচন কমিশন বলছে সেই হিসাবটি বাতিল করে দেন, কোর্টের রায় আপনি বাতিল করে দেন। জি, রুবেল ভাই কিছু একটা যোগ করতে চাচ্ছেন ছোট করে। না, আমি বলছিলাম যে ধরেন কিছু জিনিস বিষয়ে আমাদের একটু মানে থাকা দরকার। এই যে খুব সংক্ষেপে বলি যে ধরেন একটা সংবিধান প্রশ্নে যে আলোচনাটা এখন চলছে, সেটা কিন্তু আসলে সংবিধানের কোনো সংস্কার নয়। সংবিধান সংস্কার বিষয়ে একটা ঐক্যমত্যের জায়গা তৈরি করা হচ্ছে, এখানে সংবিধানের কোনো সংস্কার করা হচ্ছে না। সংবিধানের সংস্কার বিষয়ে যে ঐক্যমত্যের জায়গাটা তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে আগামীতে আসলে একটা নির্বাচনের ভেতর দিয়ে জনগণের মতামতের ভিত্তিতেই, এবং সেটা আগে থেকে যদি জনগণের মতো, আমরা যেটা প্রস্তাব করছি যে সংবিধানের এই যে সংস্কারগুলো হবে সেই বিষয়ে আগে থেকে জনগণের যাতে মতামত না হয়, মানে সংবিধানের এই সংস্কারটা হবে যে এই বিষয়ে, কারণ জনগণই শেষ পর্যন্ত দেশের আসলে মালিক, ফলে জনগণের মতামত নিয়েই আসলে এই সংবিধান, সেজন্যই এই আলোচনাটা আপনারা করতেছেন। জি, আবার মানে এই জায়গাটা মানে আমি একটু পরিষ্কার করতে চাই। জি, আমরা আলোচনায় আবারও ফিরছি, তবে তার আগে একটি ছোট বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। আবুল হাসান রুবেল, একটু আপনার কাছ থেকে আবারও একটু জানতে চাই স্থানীয় সরকার প্রসঙ্গে। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন যে 11টি সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় হয়েছে, কিন্তু ঐক্যমত্য না হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। মানে এই সরকারের অধীনে নির্বাচনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের পরস্পর বৈপরীত মতামত রয়েছে স্থানীয় সরকার প্রসঙ্গে। একটু আপনাদের অবস্থান জানতে চাইছি, আপনারা কখন চান? আমরা যেটা মনে করছি সেটা মানে আমরা অনেকদিন থেকে এটাও বলেছিও যে আসলে এই মুহূর্তে তো আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময় আছি, যেখানে একটা জাতীয় পুনর্গঠন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন ধরেন এখন আসলে এই প্রত্যেক দিন আমাদের যেমন ঐক্য কমিশনের মিটিং হচ্ছে এবং এরকম ধরনের বিভিন্ন তৎপরতা, এই যে আগামী দিনে দেশটা কিভাবে চলবে সেই বিষয়ে আসলে একটা ঐক্যমত্যে যদি আমরা না আসতে পারি এবং সেটার ভিতরে দিয়ে যদি আমরা এই বিদ্যমান কাঠামোর একটা পরিবর্তন না করতে পারি, তাহলে আসলে এই মুহূর্তে মানে ধরেন একটা স্থানীয় নির্বাচন কিন্তু আসলে অনেকগুলো মানে নির্বাচন, শুধুমাত্র সিটি কর্পোরেশন তো না, আপনি ধরেন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত গেলে এটা বিরাট নির্বাচন, দলীয় সরকারের অধীনে নির্বাচন। মানে যে আপনি আমরা যে সংস্কারগুলো প্রস্তাব করছি তাতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হইলেও সেটা সুষ্ঠু হবে, সেটার জন্যই তো আমরা সংস্কার করছি। তাহলে দলীয় সংস্কার অধীনে নির্বাচন হলে সুষ্ঠু হবে না, এই যে ধারণাটা, এই ধারণাটা থেকে তো আমরা বেরোতে চাচ্ছি, এই ধারণাটা থেকে বেরোতে চাচ্ছি। এবং ধরেন এই যে স্থানীয় নির্বাচনকে যেভাবে রাজনীতিকৃত করা হয়েছে গত আমলে মার্কা দিয়ে দিয়ে, সেইখান থেকে তো আসলে বের করতে হবে। কারণ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে ধরেন আপনার এলাকায় যে আসলে কোনো ধরনের রাজনীতির সাথেই যুক্ত না, হ্যাঁ, এলাকার মানুষের সাথে তার একটা জনপ্রিয়তা আছে, সে একজন জনপ্রতিনিধি হতে পারছে এবং তার সাথে আসলে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতাই নাই, এই ধরনের জায়গাগুলোই তো স্থানীয় সরকারে আসা দরকার। স্থানীয় সরকার তো একটা মানে জাতীয় নির্বাচনের একটা ছোট আর একটা ভার্সন হতে পারে না।
তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আসলে এই জায়গাগুলো তৈরি করার জন্য যে সময়টা আমাদের দরকার, এইটার জন্য যে ধরনের মানে সংস্কারগুলো করা দরকার, তারপরেই আসলে এই নির্বাচনটা হওয়া উচিত। যে অনেকরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা যে দাবিটি অনেকদিন ধরে করে আসছিলেন নির্বাচনের আগে সংস্কার এবং বিচার, এখন আমরা যেটি দেখা যাচ্ছে যে বড় বড় বিষয়গুলোতে বা ভাইয়ের হিসেবে ছোট বিষয়গুলোতে ঐক্যমত হচ্ছে না। তো এই ঐক্যমত না হওয়ার ক্ষেত্রে সংস্কার বাস্তবায়ন হবে কিনা, যদি না হয় তাহলে কি করবেন নির্বাচনের বিষয়ে? প্রথমত আমি যেটা বলি যে ঐক্যমত হচ্ছে না এই বিষয়টার সাথে আমি একমত না। কারণ আপনি দেখবেন যে ৭০ অনুচ্ছেদ নিয়ে কিন্তু একটা মানে যুগান্তকারী সিদ্ধান্ত অলরেডি আমাদের মানে সবগুলো রাজনৈতিক দল বসে নিতে পেরেছে। আমরাও যখন বিভিন্ন সময় কথা বলতাম যে কেন আমাদের সংবিধান আনডেমোক্রেটিক, আমাদের কেন এই সংবিধান ফুলি ডেমোক্রেটিক না, তার মধ্যে উদাহরণ হিসেবে রেফারেন্স হিসেবে ৭০ অনুচ্ছেদের কথা কিন্তু বারবার এসেছে। ফলে সেই জায়গা থেকে এই যে ঐক্যমতটা হয়েছে এটা কিন্তু একটা যুগান্তকারী মানে দৃষ্টান্ত। বাকি জিনিসগুলোতে যেমন দেখবেন আপনি নারীদের আসন নিয়ে অলরেডি 100-তে সবাই সিদ্ধান্ত কিন্তু একমত হয়েছে, কিন্তু কিভাবে হবে, প্রক্রিয়া কি হতে পারে, কেউ হয়তো বা ভোটের বিরোধী বা কেউ আমরা হয়তো বা ভোট চাচ্ছি যে সরাসরি ভোটের মাধ্যমে নারীরা বিজয়ী হয়ে আসুক পার্লামেন্টে, সেটা নিয়ে আলোচনা চলছে। ফলে ঐক্যমত হচ্ছে না সেই ব্যাপারে আমি একমত না। আমি আরো মনে করি যে গত কয়েকদিন ধরে ঐক্যমত কমিশন যেভাবে টানা সভা করে যাচ্ছে এবং সামনেও তারা এভাবে সভা করে যাবে, এইটা আসলে এই সভাগুলো একটা না একটা সময় আমাদেরকে একটা জায়গায় এসে দাঁড়া করাবে, যেই জায়গাটাতে দেখা যাবে মেজরিটি পার্টিগুলো আসলে একটা কনসেন্স জায়গায় মানে তৈরি করতে পেরেছে। ফলে আমরা এই ব্যাপারে আশাবাদী, কিন্তু আমরা বিচারের ব্যাপারটা নিয়ে আমরা আসলে এখনো আশঙ্কিত। কারণ আসলে যেইভাবে বিচারগুলো করার কথা ছিল বা বিচারগুলো যেভাবে শুরু হওয়ার কথা ছিল সেভাবে বিচারগুলো হয়নি। শুধু কিন্তু জুলাইয়ের ঘটনার বিচার না, আপনি যদি ধরেন এই যে বাংলাদেশ থেকে আমার ঠিক সংখ্যাটা মনে নেই, একটা বড় অঙ্কের যে টাকা প্রত্যেক বছরে মনে হয় $28 বিলিয়ন মতো একটা কোনো অ্যামাউন্ট, হ্যাঁ মানে প্রত্যেক বছরেরটা বছরে মনে এরকম একটা অ্যামাউন্ট হবে। এই যে টাকাটা লুটপাট হয়েছে আপনি যদি দেখেন, এইটা কিন্তু বাংলাদেশকে তিলে তিলে আসলে খুন করেছে গত 17 বছরে। কারণ আমাদের অর্থনীতির টাকা আমরা যেটা তৈরি করছি সেটা আমাদের দেশ থেকে অন্য জায়গায় গিয়ে খরচ হচ্ছে, আমাদের দেশে খরচ হচ্ছে না। এই যে টাকাটা ফেরত আনা এবং এই টাকার যে সিন্ডিকেট যারা যারা এই টোটাল কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনা, এই জিনিসগুলো কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কাছে ওপেন হয় নাই। কিন্তু এটা কিন্তু আমাদের অর্থনীতি শুধু না, এটি অর্থপ্রক্রিয়ার জন্য এটা খুবই জরুরি বলে আমরা মনে করি। জি, এম এ আজিজ, একটু আপনার কাছে জানতে চাই, যেটি আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বোঝা যাচ্ছে যে তিনি জামাতকে ইঙ্গিত করেই হয়তো বলেছেন গুরুত্ব হারানোর ভয়ে একটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয় নিয়ে নারাজ। আমরা দেখেছি যে ওই বিবৃতি নিয়ে জামাত সবচেয়ে বেশি প্রতিবাদ জানিয়েছে বা অভিমান করেছে বলে মনে হয়। একটু আপনার কাছে জানতে চাই যে গুরুত্ব হারানোর প্রশ্ন কেন আসবে? এখন যারা বিরোধিতা করছেন তারা তো আগামী সংসদে হয় বিরোধী দল হবে, যদি একদম খারাপও ধরি যে এনসিপিও হতে পারে, তাহলে গুরুত্ব কেন হারাবে সংসদে? কেন বলতেন তো গুরুত্ব তো হারাতে পারে, ওই যে বললেন না এনসিপি হতে পারে, আপনি স্বীকার করলেন না, তাহলে তো তাদের ভয় আছে। তো আপনি বলেন এই জামাত ইসলাম এক এক সময় এক এক কথা বলছে। প্রথমে লন্ডন গেল জামাতের আমির, নায়েবে আমির, এসে বলল যে অসুস্থ মানুষ বেগম খালেদা জিয়া দেখতে গেছি। আসার পরে কি বলল যে রোজার আগে নির্বাচন চাই। একদিন পরেই করলো মৌলিক সংস্কার করে আর নির্বাচন চাই। এরপরে দেখেন আনুপাতিক হারে নির্বাচন চাই, স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, ইত্যাদি ইত্যাদি। এখন আবার লন্ডনে বৈঠক হয়েছে, এখন এনসিপি বলছে যে বিদেশের সিদ্ধান্ত নাই বসে সবাইকে বাদ দিয়ে, আবার জামাত ইসলামও কইছে একই কথা কইছে। তো সরকারের ভিতরে যে বিদেশি নাগরিক সব আছে এটা বলতে পারে না, এটা বলতে পারে না। 17 জন বিদেশি প্রবাসী এবং নাগরিক আছে, এবং আমাদের এই যে সংবিধানে ওনারা কইতেছে দেশ কিন্তু মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে রক্ত দিয়ে, ওইটা তো সংবিধান সংশোধন করে দিতেছে আমেরিকান নাগরিক। কি বলেন? এটা আপনি বলে দিলেন এটা একসময় রিট হবে না, এগুলো কি জবাব দেবেন? এখনো সংবিধান আছে দ্বৈত নাগরিক হলে তিনি সরকারি কাজে থাকতে পারবেন না। 66 অনুচ্ছেদে আপনি বলেন এই সরকারের ভিতরে কতগুলো বিদেশি নাগরিক আছে, দ্বৈত নাগরিক আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই আমেরিকান নাগরিক, হ্যাঁ, এবং তিনি দায়িত্ব নিয়েছেন, তার 6 মাসের জেল ছিল, তার বিরুদ্ধে দুর্নীতি মামলা, বৈধ অবৈধ পরের ব্যাপার, উনি সরকারের দায়িত্ব নিয়েছেন, এটি নৈতিকভাবে পারেন, করছেন তো। কিন্তু আপনারা সবাই মিলেই তো তাকে বসিয়েছেন, সে তো বসতে চাননি। ঠিক আছে, তাহলে সে দায় কি আসলে তার কিনা? 3 জোটের রূপরেখার মতো। তখন প্রশ্ন করা হয়েছিল 3 জোটের জনগণ তো জানে না, আপনারা সব পলিটিক্যাল পার্টি জোট করলেন, কয় না এটাই জনগণের অভিপ্রায়।
তো এখন জনগণ অভিপ্রায় হিসেবে সব হালাল করেন। জি, আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।